কিন্তু ঘটনাগুলো অদ্ভুতভাবে ঘটে গেছে, মানে এই ঘটনাগুলো যে আমার সঙ্গে ঘটতে পারে আমি আগে সেটাই ভাবতে পারি। একটা টেম্পোরারি ফেজ দিয়ে আমরা অনেকেই সেটাতে যাই, কিন্তু আমার মনে হয় এই যে বিশ্বাসটা ফেরত আসা এবং আবার সেই একটা অফ ট্র্যাক হয়ে গিয়ে আবার অন ট্র্যাক চলে আসা। কিন্তু আপনি থেমে যাবেন না, তুমি এগোনোর জন্য তোমাকে করে যেতে হবে। তারপরে যদি ভুল হয় সেটাকে তুমি রেকটিফাই করে নেবে। আমাকে আবার কেউ শেখাতে চাইবে কিনা, তারা হয়তো বলবে ছোটদের শেখালে তারা অনেক এগিয়ে যায়, ইনস্টিটিউটের নাম করে। সেইখানে আমি ভেবেছিলাম যে উনি কি আমাকে শেখাবেন। আমি ওনার কাছে গিয়ে একবার স্টেজের পেছনে বলি যে উনি কি আমাকে শেখানো শুরু করবেন। কথায় কথায় সুরের এই আলাপন, কথায় কথায় সুরের এই আলাপন। নমস্কার, আমি কৃতি নিয়ে হাজির হয়ে গেছি আরো একটা নতুন এপিসোড। কিসের? এমএলএ মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশনের এক নতুন উদ্যোগ, একটি সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান যার নাম এমএলএ প্রেজেন্টস কথায় কথায়। এই যে অনুষ্ঠানটি, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সবেমাত্র আমাদের পথ চলা শুরু করেছি। মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশন একটি অত্যন্ত পুরনো গ্রুপ, কিন্তু এই যে নতুন অনুষ্ঠানটি এমএলএ প্রেজেন্টস কথায় কথায়, এটি সবেমাত্র তার পথ চলা শুরু করেছে। এবং আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেটা এম করছি যে আমরা আমাদের আশপাশে এমন অনেক প্রতিভাময়ী শিল্পী আছেন যারা কিন্তু হয়তো সে অর্থে প্রচারের আলোয় আসতে পারেননি বা হয়তো কনসিয়াসলি আসতে চাননি, কিন্তু তাদের জীবনে এমন অনেক গল্প আছে, এমন অনেক প্রতিকূলতা আছে যেগুলোকে কিন্তু তারা অতিক্রম করে এগিয়ে চলেছেন। এবং সেই প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা প্রতিকূলতা কিন্তু আমাদেরকে অনেক ইন্সপায়ার করতে পারে। এবং সেই কারণে আমাদের এই প্রচেষ্টা, আমাদের এই অনুষ্ঠানে আমরা গেস্ট হিসেবে নিয়ে আসবো এইরকমই কিছু মানুষকে। ডেফিনেটলি কিছু সেলিব্রিটি গেস্টও থাকবে, কিন্তু আমাদের মূল লক্ষ্য থাকবে এই সমস্ত শিল্পী যারা হয়তো সোকল সেলিব্রিটি নন, কিন্তু তাদের জীবনে সেলিব্রেট করার মতো অনেক কিছু রয়েছে। এরকম কিছু মানুষকে আমরা আপনাদের সামনে নিয়ে আসবো এবং তাদের কিছু সাক্ষাৎকার আমরা নেব। আমাদের এই উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি, সবেমাত্র পথ চলা শুরু হয়েছে যেটা বললাম। তো আপনাদের সাপোর্ট আমাদের ভীষণ রকম জরুরি এই পথ চলাতে। তো আপনারা যদি আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে মূল এই অনুষ্ঠানটি সম্প্রচার হবে, এটিকে যদি আপনারা সাবস্ক্রাইব করে দেন তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইন্সপায়ারিং, অনেক বেশি এনকারেজিং হবে সেই ব্যাপারটা। পাশাপাশি আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামেও আমাদের অফিসিয়াল অ্যাকাউন্টস রয়েছে, সেগুলোর লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে গিয়ে একটু ফলো করে নেন এবং সেখানে আপনারা এই যে মূল অনুষ্ঠান তার ছোট ছোট ক্লিপস দেখতে পাবেন। তার কিছু কিছু অংশ আমরা তার মাধ্যমে তুলে ধরবো। আমি কথা দিচ্ছি আপনারা ডেফিনেটলি সেগুলো এনজয় করবেন। তো সেই কারণে আমরা আমাদের এই অনুষ্ঠানে এইভাবে এগিয়ে যাব। অতএব সাবস্ক্রাইব করা বা ফলো করাটা কিন্তু আমাদের জন্য খুব জরুরি এবং আপনাদেরও জানতে পারা, দেখতে পারার জন্য জরুরি। এবার আসি আজকে যিনি অতিথি শিল্পী তার কথায়। আমাদের মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশন গ্রুপের অত্যন্ত পুরনো সদস্যা তিনি, তার নাম শ্রীমতী সর্বরী সাহা। তিনি আজকে আমাদের অতিথি। নমস্কার দিদি, আপনাকে অনেক অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে। কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে আজকে এখানে এসে। এই মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশনের শুরু থেকেই আমি আছি, কৃষ্ণা ব্যানার্জিদের হাত ধরে এই গ্রুপটি এগিয়ে চলেছে। আর যবে থেকে শুরু তবে থেকে আমি দিদির সঙ্গে আছি। এই গ্রুপে যখন আমি অনুষ্ঠান হয় অনলাইনে বা অফলাইনে, সেই অনুষ্ঠানগুলো থাকতে পারলে খুব ভালো লাগে। আর দিদির সুন্দর যে ব্যবহার এবং স্নেহ এবং সান্নিধ্য, এইটাই আমার কাছে অনেক বড় পাওয়া। সেই জন্য এই গ্রুপের এই অনুষ্ঠানে আসতে পেরে আজকে খুব ভালো লাগছে। আমাদের এই অনুষ্ঠান আরো এগিয়ে যাবে, আপনার সাথে অনেক গল্প আড্ডা হবে। তো তার আগে প্রথমে একটু ছোটবেলার গল্প শুনবো, যে কিভাবে সঙ্গীত চর্চা শুরু, মানে সঙ্গীত কি ছোটবেলা থেকেই শিখছেন? হ্যাঁ, সঙ্গীত একেবারে ছোটবেলা থেকেই, মানে তখন ওরকম একটা ব্যাপার ছিল যে ছোটবেলা থেকেই ছেলে বা মেয়েকে যে গানের সঙ্গে বা এরকম কোনো মানে ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত করে দেওয়া, সেরকম আমার বাবা এবং মায়ের দুজনেই খুব আগ্রহ ছিল। আমরা দুই বোন ছিলাম, তা আমাদের দুজনকেই আর কি গানেতে ভর্তি করে দেওয়া হয়েছিল। আচ্ছা, আর আমি তার সঙ্গে সঙ্গে নৃত্য মানে শিক্ষা লাভ করেছি আর কি। ক্লাস 1 থেকেই একদম আমাকে ভর্তি করে দেওয়া হয়। আর ক্লাস 1 থেকে আমি গানে এবং নাচে ওই ছোটবেলা থেকেই ভর্তি হয়েছিলাম। আর তখন থেকে আমার এই বিষয়ে মানে শিক্ষা গ্রহণ। গান এবং নাচ ছোট থেকে দুটোই একসাথে একসঙ্গে। শিক্ষা শুরু হয়। একদম। আচ্ছা, তো তাহলে কোথাও গিয়ে কি একটা সময় আসে যখন বেছে নেওয়ার কথা ভাবো যে গানটাই করব বা নাচটাই করবো, এরকম কিছু বাছাবাছির কোনো ব্যাপার এসেছিল নাকি দুটোই সমান, মানে
আগ্রহে করতে? দুটোই সমান আগ্রহে করতাম। আর আচ্ছা। বাবা আমার একটু স্ট্রিক্ট ছিলেন বেশি, সেই জন্য এগুলো নিয়ম করে ভোরবেলা সেই 4টের সময় উঠে গান গাইতে বসিয়ে দেওয়া হতো। তারপরে আবার যোগব্যায়াম করার জন্য স্ট্রিক্টনেস ছিল, সেটাও ছিল। এবং তারপরে পড়তে বসা এবং তারপরে স্কুল যাওয়া, এসে আবার বিকেলে নাচের যে তালিম মানে যে শিক্ষা বাড়িতে করতে হয় সেইটা হতো। তারপরে আবার পড়তে যাওয়া বা পড়া, এরকম ভাবেই চলেছে। সেখানে নাচ, গান, পড়াশুনো এবং সকালে যোগব্যায়াম, এই সবকটা জিনিস একসঙ্গে চলেছিল। আচ্ছা, তো এই যে তুমি বলছো তুমি যোগব্যায়ামও করেছো এবং সঙ্গীতও করেছো এবং পাশাপাশি নাচও করেছো, তো কোথাও গিয়ে কি মনে হচ্ছে এই তিনটাকে কমপ্লিমেন্ট করছে বা একটা করার ফলে আরেকটা করতে সুবিধে হচ্ছে, এরকম কিছু কখনো মনে হ্যাঁ, হচ্ছে কি? অবশ্যই, একদম ঠিক কথা। কারণ যোগ ব্যায়াম করলে যেটা হয়, নাচের ক্ষেত্রে অনেক সুবিধা হয়। আবার নাচে থাকার জন্য যোগ ব্যায়ামের যে আমাদের জিনিসগুলো করতে হয়, সেগুলো মানে একজন আরেকজনের সঙ্গে ভীষণভাবে লিঙ্ক আপ। আবার গানের সঙ্গে নাচের এমন একটা ব্যাপার রয়েছে, গানের সঙ্গে থাকে তাল, নাচেও থাকে তাল, এবং গান লাগবেই নাচ করতে গেলে। নিশ্চয়ই। সুরের সেই যে মানে ছন্দ বলো বা সুরের যে সেই যাই বলো, সুরের সঙ্গে তো নাচ যুক্ত, গানের সঙ্গে তাল যুক্ত। অতএব গান আর নাচ মানে একদম ওতপ্রোতভাবে যুক্ত। একদমই সেই জায়গা গিয়ে আমরা বলতে পারি যে তিনটে একসাথে করার ফলে তিনটেই যেন একটা আলাদা পূর্ণতা লাভ করেছে তোমার। একদম একদম একদম। আচ্ছা, তো তার পরবর্তীকালে কিভাবে এগোলে গানটা নিয়ে বা নাচটা নিয়ে? আমি আসলে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত গান এবং নাচ এই দুটো পুরোটাই চালিয়ে গেছি। আচ্ছা। আমার ডিপ্লোমা হয়ে গিয়েছিল, যেটা 6 বছর 6th ইয়ার বা কোনো সময় 5th ইয়ার বিশারদ বা প্রভাব করে। হ্যাঁ, গানে এবং নাচেও। আচ্ছা, কারণ একসঙ্গে শুরু করেছি, একই মানে স্কুলটা ছিল, নাচ, গান, কবিতা আবৃত্তি সবই হতো। তাই সেই জন্য যখন হচ্ছে পরপর পরীক্ষা দিচ্ছি বছরের পর বছর, তা সেই জন্য ডিপ্লোমা হয়ে যাওয়ার পরেও ওইখানেতে আমি একদম মানে আমার ক্লাস 10 পর্যন্ত, 10 হয়ে গিয়েও হয়তো কিছু মাস ছিলাম। মানে আমার 10 বছরের পুরো ওখানে শিক্ষা নেওয়া হয়েছে গানে এবং নাচে। আচ্ছা, নাচ ছিল আমার কত্থক, সেটাও 10 বছর, আর গান ছিল যেরকম ক্লাসিক্যাল থাকে এবং তার সঙ্গে রবীন্দ্রসঙ্গীত বা অন্য সবকিছু মিলিয়ে যেরকম সেটা আমরা পুরোটাই 10 বছরে ওই শিক্ষা নেওয়ার পরে যখন মাধ্যমিকের সময় এলো, তখন বাবা বললেন যে এখন মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে আরো এগোনো আছে, সেই জন্য এখন এগুলো যথেষ্ট যা হয়েছে, এবারে নিজে চর্চা করবে। আচ্ছা, তখন ওই জায়গাটায় এসে থেমে গেলাম। আচ্ছা, কিন্তু থেমে যাওয়া মানে এই নয় যে পুরো বন্ধ হয়ে যাওয়া, কারণ বাড়িতে মা বাবা মানে সেই আদর্শ বা তার আগ্রহতেই যখন এগিয়ে গেছি, তারা তো মাথার উপর আছেই, বারবার ওইটা মানে যাতে আমি করি সেই জন্য তারা সেই এটা চাপটা দিতেন। কিন্তু আর স্কুলে গিয়ে ওই বাধা ধরা নিয়মের মধ্যে করতে পারিনি এই কারণে যে বাবা বললেন যে এখন যদি অতটা ওই বিষয়ে চাপ নেই, তাহলে পড়ার দিকে চাপের ব্যাপারটা একটু কম হয়ে যাবে। নিশ্চয়ই, মানে ওই টাইমটাতে পড়াটাকে প্রায়োরিটাইজ করা হয়। হ্যাঁ। আচ্ছা, এই যে তুমি বললে সকালবেলায় উঠে ভোরবেলায় উঠে তুমি রেয়াজ করতে, সুর লাগাতে, তো এইটা কতটা হেল্প করে বলে তোমার মনে হয়? এটা অবশ্যই ভীষণই হেল্প করে, আমার তো করে। অনেকেই বলেন যে সুর সাধনা সবসময় করা যায়, রেওয়াজও এখন আমি যার কাছে শিখি উনি বলেন যে সবসময় করা যায়, সকালে উঠেই রেওয়াজ করতে হবে তার মানে নেই। কিন্তু ওটা আমার বাড়ির একটা ধরন ছিল যে আমাকে সকালবেলা বাবা উঠিয়ে দিতেন। তুমি কি এখনো সেই ভোরেই রেওয়াজ করো নাকি এখন একটু বেলার দিকেও রেওয়াজ করো? এখনো ভোরেই রেওয়াজ করতাম, আসলে এখনো আমি ঠিক আবার যোগা করতে যাই। আচ্ছা, 5:30টায় উঠে আমাকে তার জন্য যেতে হয়, 6:30 থেকে যোগা। আচ্ছা, সেই জন্য ওই সময়টা এসে আমি বুঝতে পারি। তুমি বলছো তুমি এখনো গান শেখো, তো এখন গান কিভাবে, মানে গান শেখা কি ফর্মালি কোথাও গিয়ে শেখো, কিভাবে চলছে? গিয়েই আমি শিখতাম। আমি শিখি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং শিপ্রা বসুর ছাত্রী উনি, শ্রীমতী লাবণী লাহিড়ী, উনি থাকেন হলো গড়িয়াহাটে। তা আমি ওনার কাছে গিয়ে শিখতাম, কিন্তু সেটা মাঝখানে করোনার সময়ে ওটা আর কি আর যাওয়াটা সম্ভব হয়নি। আচ্ছা, তখন তো ওই অনলাইন হয়ে গেল। আচ্ছা, এবারে তারপর থেকে অনলাইনই হয়ে গেছে। আচ্ছা, এখন তো চেষ্টা করি, দিদি বলেছেন যে মাসে অন্তত একবার আসবে, সামনাসামনি বসলে অনেক সময় অনেক উচ্চারণ, অনেক স্বর লাগানো বা অনেক কিছু সেটা সামনে থাকলে একটু বুঝতে সুবিধা হয়। ফোনে হয় কিন্তু ওনাকে সামনে দেখলে
সেটা একটু ভালো বোঝা যায়। এখানে আমার একটা প্রশ্ন রয়েছে যে এই যে অনলাইনের এই শিক্ষার ব্যাপারটা, অনলাইনে গান শেখা, এটা এখন প্রবণতা অনেক বেড়ে গেছে এবং অবভিয়াসলি আগে তো এই ফ্যাসিলিটিটা অ্যাভেলেবল ছিল না, এখন আমাদের কাছে একটা ফ্যাসিলিটি রয়েছে, আমরা ডেফিনেটলি সেটাকে নেব। কিন্তু তোমার কি মনে হয় এই অনলাইন বা অফলাইন এই গান শেখার মধ্যে কোনো তফাৎ থাকে নাকি দুটোই সমান, নাকি কোনোটার মধ্যে অনলাইনে হয়তো আজকাল একটু বেশি সুবিধা কারণ তোমাকে যেতে হচ্ছে না, সময় বাঁচছে, কোন দিকটা মনে হয়? আর দিক দিয়ে অফলাইনটাই ভীষণ ভালো। যেতে হচ্ছে না, সময় বাঁচছে, এটা একটা বড় কথা, কিন্তু ওই হিসেবে দেখতে গেলে যে সামনে বসে গুরুর কাছ থেকে যে শিক্ষাটা আমরা পাই সেটা খুব মানে ভুলগুলো ধরা পড়ে। আর ওভার ফোনে গুরু কিছু বলছেন, তিনি তো চেষ্টা করছেনই, কিন্তু যিনি সামনে বসে আছেন তিনি কতটা নিতে পারছেন এটা একটা বড় ব্যাপার হয়ে থাকে। এইবার আসি যে নাচও তুমি বলছো তুমি শিখছো বা যোগব্যায়ামও এখন শিখছো, তো নাচে কিভাবে কি এগোচ্ছ? নাচ আমি এগোচ্ছি বলতে, নাচ আমি শুরু করেছি ধরো মাঝে বিশাল গ্যাপ ছিল, কিন্তু আমার ভেতরে ছিল নাচ। ওই যে 10 বছর আমি শিখেছি, ওই শেখাটা আমার মধ্যে এমনভাবে ঢুকে আছে, আমি শুধু ভাবতাম কবে একটা সুযোগ পাবো, সুযোগ পেলেই আমি নিজেকে আবার মেলে ধরবো, এই ব্যাপারটা আমার ভেতরে কাজ করতো। তা আমি গান এবং নাচের বিশাল গ্যাপ ছিল। গানটা আমি শুরু করেছি 2016 সালে, আর 2016 সালে গান করার পরেও গান চলছিল। তারপরে করোনার সময় গ্রুপগুলোর আমাদের সব আসলো সামনে, তাতে গানটাই বেড়ে গেল আরো বেশি করা, এবং সব গ্রুপগুলোর সঙ্গে যুক্ত হয়ে গেলাম। তারপরে করোনা ওই চলে গেল 22 সালে, তারপরে 23 সাল থেকে সব গ্রুপগুলো অফলাইনে অনুষ্ঠান করতে শুরু করলো। তখন আমার প্রথম এমনিতে বাইরে বেরোনো, আমি খুব একটা বাইরে বেরোতাম না, সংসারের চাপেই বলো বা এই সংসারের কাজেতেই, তা আমার বাইরে বেরোনো হতো না। এই 2023 সালে আমি প্রথম বাইরে বেরোলাম এই অফলাইন অনুষ্ঠানগুলোতে। তখন আমি কোনো কোনো গ্রুপে গিয়ে দেখতে পেলাম আমরা যারা অনেকদিন বাদে এই ঘর থেকে বেরিয়ে বিভিন্ন অনুষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত হচ্ছি, মানে গ্রুপগুলো যে অফলাইন অনুষ্ঠান রাখছে, তা সেখানে কয়েকটি গ্রুপ এমন হঠাৎ মানে সামনে পেলাম আমি, যারা চাইলো যে যাদের ভেতরে নৃত্য শিক্ষা আছে, মানে নাচ করতে পারে, ইচ্ছে আছে, তারা যেন নাচ করে এসে। আমি তো ভেবেছিলাম বুঝি আর সুযোগই আসবে না, তা যাই হোক হঠাৎ করে সেই গ্রুপগুলোর ডাকে আমি আবার নতুনভাবে নিজেকে মেলে ধরতে পারলাম। এটা আমি অবশ্যই সেই এই যুগের এই করোনা পরবর্তী গ্রুপগুলোকেই ধন্যবাদ জানাই। করোনা কার কাছে অভিশাপ হিসেবে এসেছে এটা একদমই ঠিক, কার কার কাছে মানে অনেকের কাছে, বহু লোকের কাছে, কিন্তু করোনা আমার কাছে আশীর্বাদ হিসেবে এসেছে। কারণ আমার বাড়ি থেকে বেরোনো হতো না, আমি বাড়ি থেকে বেরোতেই পেরেছি এই গ্রুপগুলো যুক্ত হওয়ার জন্য, যে গ্রুপগুলো তৈরি হয়েছে করোনা মধ্যবর্তীকালে। আর এই করোনা পরবর্তীকালে এই গ্রুপগুলো থেকেই আমার ডাক আসে, তার জন্য আমি বাড়ির বাইরে বেরোতে পেরেছি 1 নম্বর। 2 হলো আমার যে ভেতরে নৃত্য শিক্ষা ছিল, গান তো না হয় চলছিল, কিন্তু সেইটাকে যে আমি কোনোদিন সামনে আনতে পারবো আমার সেটা মনে হয়েছিল না। তা এই সুযোগটা সামনে আসতেই আমি 2023 সাল থেকেই একদম এই রবীন্দ্র জন্ম জয়ন্তী থেকে আমি মঞ্চ উপস্থাপনা করি, এবং সেটা আমার ভেতরে ছিল বলে আমার উপস্থাপনা দেখে সাধারণত কেউ বুঝতেই পারেনি যে এতটা গ্যাপিং এ আমি করছি। সবাই ভাবছিল যে সর্বরিত গান গায়, ও আবার নাচ করলো কবে, কিন্তু নৃত্য শিক্ষাটা আমার ছিল এবং ভেতরে আমার ওই ইচ্ছেটা ছিল। এর ফলে আমি আবার সেই নৃত্যকে সামনে আনতে পেরেছি এবং আমার মনের সেই ইচ্ছে বা স্বপ্ন হলো একটু পূরণ হয়েছে। একদমই তাই, আমার ওটাই বলার বক্তব্য যে একটা খুব সুন্দর কথা দিদি বললেন যে করোনা হয়তো অনেকের কাছে অভিশাপ হয়ে এসেছে, কিন্তু একটাই জিনিস কিছু মানুষের কাছে অভিশাপ, আবার কিছু মানুষের কাছে আশীর্বাদ। যেমন দিদির কাছে দিদির এই যে সুপ্ত বাসনাগুলো, সেগুলো দিদির যে হয়তো হারিয়ে যাওয়ার স্বপ্নগুলো, সেগুলো দিদির কাছে ফেরত এসেছে। এটা সত্যি বোধহয় করোনারই দান তোমার কাছে। আচ্ছা, এই যে বলছিলে যে বিভিন্ন মানে অনেক বছরের গ্যাপ, সেটা কিসের জন্য? মানে করতে ইচ্ছে করতো না সেই বিষয়ে নাকি? না না না, দেখো বললাম যে মাধ্যমিক থেকে ওগুলো একটু মানে স্তব্ধ হলো, এই নয় যে বন্ধ হলো,
কিন্তু তারপরে পড়াশোনা চলাকালীন চলছিল, কিন্তু তারপরে মেয়েদের যা হয় আর কি, যে বিবাহ হয়ে গেলে এবং বিবাহ পরবর্তী জীবনে সংসারের চাপ বিভিন্ন সবকিছুই আমরা জানি যে এত একটা আমরা এমন ভাবে পুরো আটকে যাই, সেখানে নিজের জন্য সময় বার করাটা বড্ড অসম্ভব এবং দৃষ্টিকটু, এবং ঠিকভাবে সেটাকে নেওয়া হয় না। এইটা একটা ব্যাপার থাকে। সব জায়গায় তো সবাই ওইটা সেই আমি করতাম বলে করে যাব, বা আমার এটা নিজস্ব একটা সত্তা, আমি সেইটাকে বজায় রেখে চলবো, এটা হয় না, সম্ভব নয়, সর্বক্ষেত্রে সম্ভব আমরা করতে পারি না। তা সেই জন্যই ওইটা আমার মাঝে গ্যাপ হয়ে গেছে। এবার বলো যে আমরা খুব সম্প্রতি আমাদের একজন অত্যন্ত মানে, আমরা তো তাকে শিল্পী বললে মনে হয় ছোট করা হবে, তিনি আমাদের সকলের কাছে যান, আমরা গান বাজনা করি বা ইন্ডিয়ান যে কোনো ইন্ডিয়ান ফ্যামিলিতেই তিনি একটা ভগবানের স্থানে ছিলেন, তিনি আশা ভোসলে। তো তাকে আমরা সম্প্রতি হারিয়েছি। তো তার গানের কোনো স্মৃতি বা তাকে নিয়ে কোনো স্মৃতি এরকম কি কিছু শেয়ার করতে চাও তুমি? স্মৃতি তো দেখো, আমাদের ক্ষেত্রে এই স্বনামধন্য কিংবদন্তি যে শিল্পীরা, তারা তো একদম মা সরস্বতী মানে বরপুত্রী, যেমন লতা মঙ্গেশকর, আশা ভোসলেজি বা সন্ধ্যা মুখোপাধ্যায়, আমাদের এখানে যারা আছেন সকলেই। তা সেই স্মৃতি বলতে তো ধরো আমাদের সঙ্গে কিছু সেভাবে হবার নয়, কিন্তু এই গান করতে করতে ওনাদের গানের যে বিশালতা, তার এক কোনাও যদি আমরা কোথাও ধরতে পারি, আমাদের কাছে সেটাই বড় কথা। আমরা তো ছোঁয়া তো ওনাদের কাছে, ওনাদেরকে দূরে থাক, আমরা যদি ওনাদের গানগুলো একটু মানে কণ্ঠে ধারণ করি, তখনই আমাদের মনে হয় যে কোনো ভুল চুক তো হয়ে যাচ্ছে না। কিন্তু তবু ওনাদের গায়কী গুলো আমরা যদি নিজেদের মতো করে একটু উপস্থাপনা করতে পারি, তাহলেই আমাদের মানে অনেকটা মনে শান্তি হয়। ওনাদেরও আমি দেখেছি, আশা ভোসলেজি অনেক জায়গাতেই গিয়েছেন, ওনার গানগুলো ধরো আমাদের যে সঙ্গীতের যে ধরো অন্যান্য অনুষ্ঠানগুলো হয়েছে, তার সামনে সবাই গেয়েছে, সেখানে সবাই যে অ্যাকুরেট গেয়েছে সেটা নিশ্চয়ই নয়, কিন্তু উনি নিশ্চয়ই চাননি যে সেই যারা গাইছে অ্যাকুরেট নয়, অতএব তাদেরটা বন্ধ হয়ে যাক, অতএব তারাও গাক, তারা গাইতে গাইতে শিখুক। কারণ আমরা যদি শুধু সমালোচনা করি, তাহলে কোনোদিনই হয়তো কিছুটা শেখায় এগোনোটাও হবে না। একদমই তাই। আর তাদের গানগুলো মানে আমাদের কণ্ঠে ধারণ করা মানে কোথাও গিয়ে হয়তো ঈশ্বরের একটা অংশ নিজের কণ্ঠে ধারণ করা। আচ্ছা, তো কিছু শুনবো নাকি আশাজির কোনো গান কিছু শুনবো আমরা এখন? আর যিনি গানের গুরু এখন, শ্রীমতী লাবণী লাহিড়ী, এবং আমার ক্লাসিক্যাল সঙ্গীতেরও গুরু শ্রী ঋষি ভট্টাচার্য, দুজনেই আমাকে ভীষণভাবে উৎসাহ দেন। আমি এই গানগুলো যখন আমার গানের দিদির কাছে শিখি বা ওনার কাছেও এই বিষয়ে আমি জানতে চাই বা বলি, তখন ওনারা বারবার বলেন যে আপনি করে যান, ভীষণভাবে প্র্যাকটিস করে যান, এবং ভুল ঠিক আমাদের কাছে মানে জানান বা শোনান আমাদেরকে গানটা, আমরা সেটা বলে দেবো, কিন্তু আপনি থেমে যাবেন। তুলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনের জয়গান। তুলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনের জয়গান। আগামী দিনের আলো দু চোখে মেখে নাও, আধার ভরিয়ে দাও বলো অভিমান। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনের জয়গান। তোলো ছিন্ন বিনা। যতই বড় হোক রাত্রি কালো, জানবে ততই কাছে ভোরের আলো। যতই বড় হোক রাত্রি কালো, জানবে ততই কাছে ভোরের আলো। যদি একলা পথে কোনো সাথী না মেলে, যদি সাড়া নাহি পাও সাড়া দেবে তবু গান। আগামী দিনের আলো দু চোখে মেখে নাও,
আধার ঘুচিয়ে দাও বলো অভিমান, তোলো ছিন্ন বিনা বাঁধন নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনেরই জয়গান, তোলো ছিন্ন বিনা। ভুল ত্রুটি মার্জনীয়, আমার একটু ভুল হয়েছে বা অনেকটাই ভুল হয়েছে আমি সেটা জানি, যেহেতু আমার হারমোনিয়ামে গিয়ে অভ্যেস, অনেক সময় খালি গলায় আমার একটু অসুবিধা হয় না সেটা। কোনো ব্যাপার না। এবং এই গানটা এত সুন্দর একটা গান তুমি চুজ করলে গাওয়ার জন্য, মানে যে কোনো যখনই কোনো ক্রাইসিসের মধ্যে দিয়ে যাই এই গানটা না ভীষণ রকম মোটিভেট করে, যে কোনো একদম। মানুষকেই করবে, এত সুন্দর একদম। একটা গান। থ্যাংক ইউ এই গানটা চুজ করার জন্য। এবার আসি যে আজকের গান বাজনা শোনো। হ্যাঁ হ্যাঁ, আমি আজকের গান বাজনা শুনি। আচ্ছা, এর মধ্যে আমার আরেকটু দুঃখিত, আমার নাচের আরেক গুরুর নাম করা হয়নি, উনি মনীষা মজুমদার। আমি খর্দাতে ওনার কাছে শিখতে যাই। আচ্ছা, ওনার কাছে কি শেখো? ওনার কাছে আমি ভারতনাট্যম এবং ক্রিয়েটিভিটি শিখি। আচ্ছা, আর গুরু কোহিনূর সেন বরাটের কাছে আমি ভারতনাট্যম এবং ক্রিয়েটিভিটিও শিখি। বাহ। তা সেই আমার ওই ওনার নাম তো অবশ্যই, কারণ উনি, হ্যাঁ এটাও বলবার যে আমি যখন প্রথম ভাবছি যে আমি এরকম একটা পরিস্থিতি থেকে নাচ কার কাছে শুরু করব, তখন ওনাকে আমি একটা অনুষ্ঠানে পেয়েছিলাম, আর যেখানে আমার মতো বয়স্ক একজন কেউ ওনার সঙ্গে নাচছিল। আমার তখন মনে হলো এই মনীষা ম্যামকে যে আমি ওনার কাছে গিয়ে একবার স্টেজের পেছনে বলি যে উনি কি আমাকে শেখানো শুরু করতে পারেন। তো ওনাকে বলতে উনি আমাকে একদম সঙ্গে সঙ্গে সাদরে বলেছেন হ্যাঁ হ্যাঁ কেন নয়। এবং ওনার কাছেই আমি সেই বুকে বল নিয়ে যে আবার করে শুরু করা, সেইটাতে আমি ওনার কাছে গিয়েছিলাম খর্দাতে, এবং তবে থেকে আমার এখনো চলছে, সেটাও 2023 সাল থেকে। তা সেই জন্য আমি ওনার কাছেও চিরকৃতজ্ঞ, কারণ তখন আমি ভয়ে ভয়ে ছিলাম আমাকে আবার কেউ শেখাতে চাইবে কিনা, তারা হয়তো বলবে ছোটদের শেখালে তারা অনেক এগিয়ে যায়, ইনস্টিটিউটের নাম করে, সেইখানে আমি ভেবেছিলাম যে উনি কি আমাকে শেখাবেন। তা সেটা ভীষণ আমার ভেতরে একটা ইয়ে ছিল। তা সেই ইতস্তত বোধ থেকে আমি ওনার কাছে যাই, এবং উনি ভীষণ ভাবে মানে আমাকে সমাদরে গ্রহণ করেন। আমার সেই জন্য আমি ওনার কাছেও চিরকৃতজ্ঞ। আচ্ছা, এখানে একটা কথা মনে হলো, মানে তোমার কথাগুলো শুনতে শুনতেই মনে হচ্ছিল, আজকাল আমরা না ভীষণ রকম দেখি আশপাশে যে লাইফ কোচ, ম্যানিফেস্টেশন, এই জিনিসটা আপনি ভাববেন সত্যি হয়ে যাবে। তো তোমার জীবনে আমি দেখছি অনেক কিছুই যা যা ঘটেছে, যা যা ভালো ঘটেছে রাদার, সেগুলো সবই কোনো প্ল্যান্ড ওয়েতে নয়, খুব অ্যাক্সিডেন্টালি ঘটে গেছে, সুযোগগুলো সেইভাবেই এসছে। তো তোমার কি মনে হয় কোথাও কোনো জায়গায় গিয়ে তুমি এগুলো ম্যানিফেস্ট করেছো বা এই ধরনের তথ্যে তুমি বিশ্বাস করো? আমি আসলে এই ধরনের তথ্যে বিশ্বাস করি না, কিন্তু ঘটনাগুলো অদ্ভুতভাবে ঘটে গেছে, মানে এই ঘটনাগুলো যে আমার সঙ্গে ঘটতে পারে আমি আগে সেটাই ভাবতে পারতাম। আচ্ছা, তাহলে কি এটা মনে হয় যে ঈশ্বর কোথাও গিয়ে হয়তো তোমার পরীক্ষা নিচ্ছিলেন বা দেখছিলেন যে তুমি কতটা ইচ্ছুক, এবং তিনি আস্তে আস্তে সুযোগগুলো এনে দিয়েছেন তোমার কাছে? মনে হচ্ছে, কারণ আমি তো সেই সুপার পাওয়ারের উপরে অবশ্যই বিশ্বাসী। জীবনে অনেক উপর নিচ আছে, সেই জন্য কোথাও কোথাও অনেক সময় আমি ঈশ্বরে একটু হয়েছিলাম, মানে বিশ্বাস হারিয়েছিল। হ্যাঁ, ওটা বলতে খারাপ লাগে, আমি অন ক্যামেরা এরকম কথা না, কিন্তু বলতে পারি না। ক্রাইসিসের সময় টেম্পোরারি ফেজ দিয়ে আমরা অনেকেই সেরকম সেটাতে যাই, কিন্তু আমার মনে হয় এই যে বিশ্বাসটা ফেরত আসা এবং আবার সেই একটা অফ ট্র্যাক হয়ে গিয়ে আবার অন ট্র্যাক চলে আসা, মানে ঈশ্বর আমাকে ভালোবাসেন না, ঈশ্বর আমাকে দেখেন না, আমার সাথেই কেন খারাপ হচ্ছে, এই জায়গাগুলোকে ওভারকাম করে যখন আমরা আবার ফেরত আসি যে না, ঈশ্বর আমার সাথে আছেন, ঈশ্বর আমাকে দেখছেন, ঈশ্বর আমার প্রতি দয়ালু, এই ব্যাপারগুলো যখন আসে তখনই মনে হয় আমরা জীবনে আবার অন ট্র্যাক ফিরে আসি এবং আমাদের জীবনে ভালো ঘটনাগুলো আবার করে ঘটতে থাকে। সেটাই দেখছি, কারণ আমারও মানে ওই বিশ্বাস একটু টলে গিয়েছিল, চলে গিয়েছিল বলতে তো ভীষণভাবে বাঁধছে, কারণ চলে গিয়েছিল মানে যায় আবার যায়ও না। ছোটবেলা থেকে বিশ্বাসটা এমন ভাবে ঠিক তৈরি হয়ে গেছে ঈশ্বরের প্রতি যে কখনো বিশ্বাসটা পুরো যায় না, কিন্তু টলে গিয়েছিল অবশ্যই। তা সেখান থেকে সবই আনএক্সপেক্টেডলি ব্যাপারগুলো ঘটে গেছে। যেহেতু তোমার জীবনে এইভাবেই সবকিছু আনএক্সপেক্টেডলি ভালো ভালো জিনিসগুলো এসেছে, তো সেই জায়গা থেকে আমি তোমাকে এই প্রশ্নটা করেছিলাম। সেই সবই আনএক্সপেক্টেডলি ঘটে গেছে, মানে কোনোটাই আমার ধারণার মধ্যে ছিল না, কিন্তু আমি এরকম সুবিধাগুলো পেয়েছি হঠাৎ করে এসেছে, মানে কোনো প্ল্যান ওয়াইজ নয়, বা এটা করতে পারবো বা তারপরে ওটা করব,
এরম ভাবে কিচ্ছু কিন্তু হয়নি, মানে সবটাই হঠাৎ করে এসেছে, হঠাৎ করেই পেয়েছি। কিন্তু অবশ্যই আমি একটা কথা বলবো দিদি, কিন্তু সুযোগগুলো খুব ভালো করে কাজে লাগিয়েছেন। যে সুযোগগুলো এসছে, মানে স্টেজে একজন পারফর্ম করছেন, তাকে দেখে এই জিনিসটা ভাবা যে আমিও তো চাইলে শিখতে পারি, আমিও তো এনার কাছে গিয়ে শিখে আমার নাচটাকে আবার করে শুরু করতে পারি, মানে ইচ্ছে প্রবলতাটা কিন্তু তোমার মধ্যে সবসময় ছিল। এটা হয়তো তুমি বুঝতে পারছো কি পারছো না আমি জানি, কিন্তু তোমার কথা শুনে আমি বুঝতে পারছি যে এতটাই প্রবল তোমার ইচ্ছেগুলো ছিল যে সুযোগগুলো আসতে বাধ্য হয়েছে তোমার কাছে। সেটা সুযোগগুলো এসেছে, এটা আমার কাছে ভগবানের আশীর্বাদ, কিন্তু ইচ্ছে শক্তিটা আমার আসলে ভীষণ প্রবল। একদমই তাই। মানে আমাকে মানে কি বলবো, মানে এরকম করে সাপ্রেস ভাবে রাখাটা একটুখানি মানে ভেতর থেকে একটু মানে আমার ভেতরে ইচ্ছে শক্তিটা সত্যি খুব প্রবল। সেটা ওই যখন নাচ কি আমি আবার করতে পারবো এই ভেবে ভেবে নাচের সময়টা এসে গেল, একটা গ্রুপ বা দুটো গ্রুপ সেইটা সুযোগ এনে দিল। তারপরে আমি নিজেকে যে আরো সুন্দরভাবে গড়ে তুলবো এটা আমার সব সময়, মানে এর মাঝখানে আমি কম্পিউটার শিখেছি। আচ্ছা হ্যাঁ, 16 সালে গিয়ে আমি নতুন মানে আমি কম্পিউটার শিখেছিলাম বিয়ের আগে। আচ্ছা, সেটা হলো গিয়ে ওই সিটা ডিটা এরকম যে কম্পিউটার কোর্স গুলো আছে ওগুলো, কিন্তু আমার মাথায় আছে আমি আরো শিখবো, আমি আরো কিছু করব। এর মাঝখানে আমি 2016 সালে আবার মাল্টিমিডিয়া গিয়ে আমি গ্রাফিক ডিজাইন কোর্স 1.5 বছরের করেছি। সব আমার ইচ্ছে শক্তি। সেটা কিন্তু একটা বিশাল যুদ্ধ ছিল ঘরের সঙ্গে। আচ্ছা, একদম সে একটা ভয়ঙ্কর যুদ্ধ ছিল। সেখানে গিয়ে আমি 1.5 বছরের কোর্স করেছি। তারপরে আমি সেক্টর 5-এ চাকরি পেয়েছি, সেটাও যুদ্ধ ছিল, সেই জন্য সেই জায়গাটাও আমার পাওয়া হয়েছে। এই ইচ্ছে শক্তিটা আমার ভেতরে ভেতরে বেশ প্রবল। তো এই নাচ যখন করব সুযোগ এলো, তখন আমি ভাবলাম নিজেকে আরো ভাবে তৈরি করতে হবে, যেটাকে আমি আরো সুন্দরভাবে মানুষের সামনে বা নিজের স্যাটিসফ্যাকশন যেটা, যে আমি আরো সুন্দর করে পারি। আচ্ছা, এইখান থেকে একটা জাস্ট ছোট প্রশ্ন করবো তোমাকে, সেটা হচ্ছে যে তুমি তো 10 বছর ধরে নাচটা শিখেছিলে, তাই তুমি একটা বেশ খানিকটা বয়সে গিয়ে তুমি সেটাকে রিজিউম করতে পারলে। তো কেউ যদি তোমার মতো বয়সে গিয়ে হঠাৎ করে তার ইচ্ছায় সে নাচ শিখবে, সে কি শুরু করতে পারে বলে তোমার মনে হয়? একদম একদম। আমি যেখানে যেখানে নাচ শিখছি, মানে এই খড়দাতে গিয়ে যে মনীষা ম্যামের কাছে নাচ শিখছি, ওখানেও আমাদের এরকম এজ একটু 19-20, মানে একজন আছেন 65 ইয়ার্স। আচ্ছা, তাকে দেখে তুমি বুঝতে পারবে না তার 65 বছর বয়স। আমি অবশ্যই তাকে দেখেই আমি মনীষা ম্যামের কাছে গিয়েছিলাম, কিন্তু তার যে 65 এজ আমি বুঝিনি। আমি ওখানে ঢোকার পরে শুনলাম ওনার 65 এজ। অলরেডি তার আরো 2-3 বছর হয়ে গিয়ে এখন তো প্রায় 67-8 চলছে, কিন্তু তাকে দেখে বোঝা যায় না। ওনারও অনেক আগ্রহ, মানে ইচ্ছে থাকলেই ব্যাপারটা হবে। হ্যাঁ। আচ্ছা, এবং আমাদের যে শেষ প্রশ্নের পর আমরা র্যাপিড ফায়ারের দিকে যাব। আমাদের শেষ প্রশ্ন, আমাদের যে গ্রুপ রয়েছে মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশন, সেই গ্রুপ সম্পর্কে বা সেই গ্রুপের কার্যকলাপ সম্পর্কে একটু যদি কিছু বলো, মানে তোমার ভিউ পয়েন্ট, যে কেমন আমরা কাজকর্ম করছি বা কিভাবে এগোচ্ছে গ্রুপটা। আমি তো এই গ্রুপের, মানে যেহেতু গ্রুপগুলো সবই ওই একই সময়ে জন্মলগ্ন, সব গ্রুপগুলোরই মোটামুটি 2020 সাল, কারোর হয়তো 2021 সাল বা ওই 20 সাল থেকেই, করোনা সময় থেকেই। এবং সেই সময় আমি অনেক গ্রুপ, মানে কম করে তো 100-150টা গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলাম। তারপরে সেগুলো শুরু হয়ে যেমন হয়েছিল, আবার নিজে নিজে সেগুলো বন্ধ হয়ে গেছে। তার মধ্যে বেশ কিছু গ্রুপ তবে থেকে এখনো পর্যন্ত আছে। তা সেই জন্য এই মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আমি এর জন্মকাল থেকেই রয়েছি। এবং কৃষ্ণাদির এত সুন্দর ব্যবহার, এত সুন্দর সেই স্নেহ, যে আমরা বলি যে স্নেহের বন্ধনে বেঁধে রাখেন দিদি, ওনার মানে শাসনে আদরে, শাসন যেমন আছে আদরও তেমন আছে। শাসনটাও আমরা উপভোগ করি, আদরটাও আমরা উপভোগ করি। যখন শাসন পাই বুঝি, আবার যে আদরটা আসবে তার অপেক্ষা করি। সেই জন্য দিদির এই ব্যাপারটাই আমাদের সকলের কাছে ভীষণ ভালো লাগে, আমার কাছেও ভীষণ ভালো লাগে। কৃষ্ণাদি শাসনে বাঁধনে বেঁধে রেখেছেন, এবং গ্রুপে আসতে পারলে গ্রুপের অফলাইন এবং অনলাইন দুটো অনুষ্ঠানেই যখন আসি, দিদি একটা ফোন করে দিলেন বা একটা হোয়াটসঅ্যাপ করে দিলেন, বা কিছুদিন আগে মানে পিকনিক ছিল লঞ্চে, তখনও দিদি বলেছিলেন। আর দিদির কথাকে আমি ফেলতে পারি না। দিদি যদি একটা ফোন করলেন বা একটা হোয়াটসঅ্যাপ করলেন, খুব ভয়ঙ্কর অসুবিধা না হলে না করাটা আমার মানে অসম্ভব। তো সেই জন্য দিদি সম্মানীয়, দিদি শ্রদ্ধেয়, এবং দিদির চালনা ক্ষমতা হলো অসাধারণ।
এইটা হলো সব থেকে বড় কথা। এই শাসন এবং আদরে যে বেঁধে রাখে, সেই বন্ধনকে মানে ওভারকাম করে যাওয়া যায় না, সেই বন্ধনে আটকে পড়তেই হয়, সেই বন্ধনকে তাকে বাদ দিয়ে চলা যায় না। সেই জন্য ভীষণ ভালো লাগে দিদির সান্নিধ্যে এসে এই গ্রুপের সঙ্গে অনুষ্ঠান করতে। একদমই তাই। এইবার যেটা আছে, এবার আমাদের হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড। তোমাকে নিয়মটা একটু বুঝিয়ে দিই। এটা কিন্তু জাস্ট একটা র্যাপিড ফায়ার না, একটু আপগ্রেডেড ভার্সন র্যাপিড ফায়ারের। সেটা এরকম, আমি তোমাকে দুটো অপশন দেব, সে দুটো অপশনের মধ্যে থেকে তুমি 5 সেকেন্ড টাইম পাবে, যে কোনো একটা অপশন তোমাকে চুজ করতে হবে। তারপরে যেটা করতে হবে, তারপর তোমাকে একটু সময় দেওয়া হবে, তুমি কেন এইটা চুজ করলে সেটা তোমাকে কিন্তু এক্সপ্লেনও করতে হবে আমাদেরকে। তো আমরা এখন আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডটা শুরু করবো। চলে যাচ্ছি প্রথম প্রশ্নে। র্যাপিড ফায়ার রাউন্ডে কিন্তু আমার ভীষণ ভয় করে, এটা খুব একটা ইন্টারেস্টিং কিন্তু বেশ ভয়েরও বটে। না না, কিছু ভয়ের নেই, খুব সোজা সোজা প্রশ্ন। প্রথম প্রশ্ন করছি, সোজা নয় কিন্তু, ডিফিকাল্টি হবে ওনার জন্য। নাচ না গান? এই বলছি, কিন্তু এই দুটো নাচই এবং গান দুটোই আমার খুব প্রিয়, এর মধ্যে একটাকে বাছা খুব মুশকিল। ঠিক আছে, কিছু করার নেই, পরেরটায় যাচ্ছি। যদিও খুব হেলথ কনসিয়াস মানুষ, তবু মানে আমাকে দেখে তো বুঝতেই পারছেন আমি খাওয়া দাওয়ার কতটা আর কি ভালোবাসি। তো সেই জন্য আমি তো প্রশ্নটা রাখবই, খাওয়া নিয়ে র্যাপিড ফায়ার আমাদের একটা প্রশ্ন থাকে। তো ঝাল ঝাল বিরিয়ানি নাকি মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও? দুটোই আমার ভীষণ প্রিয়, কিন্তু দুটোই এখন একদম প্রায় খাই না, তবে অবশ্যই বিরিয়ানি। বিরিয়ানি। আমাদের ক্যামেরাতে দীপ রয়েছে, দীপ খুব আনন্দ পেয়েছে এই উত্তরটা শুনে, যে বিরিয়ানি চুজ করেছে। আর আমাকে জিজ্ঞেস করলেন বাসন্তী পোলাও চুজ করতাম। পরের প্রশ্নে যাচ্ছি, শাড়ির আভিজাত্য নাকি চুড়িদারের স্মার্টনেস? আসলে আগে চুড়িদারই পরতাম, অন্য কিছু ভালো লাগতো না, কিন্তু এই অনুষ্ঠানগুলোতে 23 সাল থেকে শুরু করার পর থেকে এখন শাড়িতেই মন গেছে। তাহলে এই বোর্ডটা শাড়ি পেয়েছে। পরবর্তীতে যাচ্ছি, গীতা দত্ত না সন্ধ্যা মুখোপাধ্যায়? ভীষণ কঠিন প্রশ্ন, মানে দুজনেই স্বনামধন্য শিল্পী, কিন্তু দুজনেই দিকপাল এবং কিংবদন্তি। কাকে আগে রাখবো? আগে নয়, তোমার ভালো লাগা। তাহলে গীতা দত্ত। আচ্ছা, বেড়াতে ভালোবাসো? ভীষণ। ভীষণ। তাহলে এবার বল একটা বেড়ানো নিয়ে প্রশ্ন, যে ট্রেনের ওই রিল্যাক্সড এনজয় করা জার্নি নাকি ফ্লাইটের টাইম সেভিং জার্নি? সব প্রশ্নগুলোই এমন তুমি করছো যে কি বলবো। ট্রেনের জার্নি অবশ্যই ভীষণ সুন্দর আর ভালোও লাগে, কিন্তু এখনকার যা যুগ, খুব তাড়াতাড়ি কোথাও গিয়ে পৌঁছতে পারলে নিশ্চয়ই সেটা আমাদের পক্ষে অনেকটা ভালো, টাইমটা অনেকভাবেই তাহলে ফ্লাইট বোর্ডটা পেলো। তাহলে ফ্লাইট। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শুধু এত বড় একটা অনুষ্ঠান হলো, একজনকে নিয়ে আলোচনা হবে না, দুই বাঙালি আলোচনা করছে, দুই সঙ্গীত প্রেমী মানুষ, দুই সঙ্গীত গান বাজনা করে এরকম মানুষ আলোচনা করছে, কিন্তু একজনকে নিয়ে কথা হবে না, সেটা তো হয় না। রবীন্দ্রনাথ। একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো তো আজকে আমরা? নিশ্চয়ই, কারণ কবিগুরুর গান দিয়ে আমার সেই ছোটবেলা শুরু হয়েছিল। কবিগুরুর গান যেন শরীরের মানে সেই শিরায় রন্ধে রন্ধে শিরায় শিরায় আমাদের সকলেরই থাকে, আর আমারও তাই। নিশ্চয়ই আমরা অনুষ্ঠানের শেষে সেই গানটা শুনবো। তার আগে একটা ছোট্ট সার্টিফিকেট আমাদের তরফ থেকে, এটা হচ্ছে তুমি যে এসেছো, এতটা সময় দিয়েছো আমাদের এবং দর্শকদের সাথে এতক্ষণ সময় কাটিয়েছো, তার একটা ছোট্ট একটা অ্যাকনলেজমেন্ট বলতে পারো। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই এমএলএ গ্রুপের কর্ণধার কৃষ্ণা ব্যানার্জিদিকে, কৃতি ব্যানার্জিকে, এবং এমএলএ গ্রুপের সুন্দরভাবে এইভাবে এগিয়ে চলার সঙ্গে আমি থাকতে পেরে ভীষণভাবে কৃতজ্ঞ। খুব ভালো লাগছে তোমাকে পেয়ে, এবং যেহেতু তুমি আমাদের গ্রুপের একদম জন্মলগ্ন থেকে রয়েছো, তো খুব সুন্দর একটা বর্ণনা তুমি গ্রুপের দিয়েছো, এবং সমস্ত ইভেন্টস গুলোতে আমরা তোমাকে পাই। তো সেই জন্য আমাদেরও তোমাকে পেয়ে খুব ভালো লাগছে। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকলেন, আমাদের এতটা সময় দিন, শুধু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আপনারা এভাবে আমাদের পাশে থাকুন এবং আরো একবার অনুরোধ করব আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে এমএলএ প্রেজেন্স কথায় কথায়, সেটিকে সাবস্ক্রাইব করে সেটির পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন। তাহলে কি হবে, আমাদের যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দিদি অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো তোমার সাথে এতক্ষণ আড্ডা মেরে, এবং তোমার সাথে আগে হয়তো সেরকম ইন্টারাকশন আমার হয়নি, এই প্রথমবার। তো ভীষণ এনজয় করেছি গানে গানে, আড্ডায় আড্ডায়, এবং তোমার কথা, তুমি ভীষণ সুন্দর কথা বলো, তো কথাগুলো শুনে এবং তোমার জীবনে যে সুযোগগুলো এসেছে সেগুলো থেকেও আমি খুব মানে ভীষণ ভালো লাগা একটা কাজ করলো তোমার এই জিনিসগুলো শুনে এবং দেখে। খুব ভালো থেকো তুমি, এবং আগেও আমাদের আরো দেখা হবে, আমরা একসাথে আরো অনেক গান বাজনা আড্ডা দেবো, সেটুকু আশা রাখি। নমস্কার।